গতকালকের ম্যাচটা কি হারারই ছিল। কলকাতা নাইট রাইডার্স পরপর ৪টা ম্যাচে জিতে পয়েন্ট সংগ্রহ করলো। কিন্তু পঞ্চম শেষ ৫টি ম্যাচের মাথায় একদম আরসিবির কাছে হেরে গেল। কিন্তু রানটা তো ভালোই তুলেছিল। তা সত্ত্বেও কলকাতা হেরে গেল কেন ব্যাঙ্গালোরের কাছে? কলকাতা কি আবার কি সেই প্রাথমিক যে প্রথমের যে কটা ম্যাচ হেরেছিল, সেই যে শনির দশা চলছিল, আবার কি শুরু হয়ে গেল গত ম্যাচ থেকে? লাস্ট ৫টা ম্যাচের মধ্যে একটা ম্যাচই এই হারলো কেকেআর। কিন্তু ৪টা ম্যাচই জিতেছে এই পর্যন্ত। ১৯২ হিউজ টার্গেট দিয়েছিল ব্যাঙ্গালোরকে। কিন্তু এই হিউজ টার্গেট দেওয়ার সত্ত্বেও কেকেআর ব্যাঙ্গালোর কাছে হারলো কেন? চলো একটু বিশ্লেষণ করে দেখা যাক। প্রথম ব্যাট ধরেছিল কেকেআর। তারা টোটাল ২০ ওভার খেলে ৪ উইকেটের বিনিময়ে তুলে ১৯৩ রান। যেখানে কেকেআরের প্রথম উইকেট পড়ে একদম আর্লি স্টেজে ২৩ রানের মাথায় ফিনেলিন আউট হয়, এবং দ্বিতীয় উইকেট পড়ে ৪৮ রানের মাথায় রাহানে আউট হয়। পরবর্তীকালে উইকেট পড়ে ১১৬ রানের মাথায়, যেখানে আউট হয় ক্যামেরন গ্রিন, এবং শেষ উইকেট একটা রান আউট ২ রান নিতে গিয়ে রঘুবংশী। কেকেআর এর যদি স্কোর দেখা যায়, এখানে ক্যামেরন গ্রিন ৩২ রান করেছে ২৬ বল খেলে। অপরদিকে কেকেআর সর্বোচ্চ রান করেছে সেই রঘুবংশী। রঘুবংশী গত ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছে ৪৬ বলে ৭১ রান, ৩টা ৬, ৭টা ৪। সো ফ্যান্টাস্টিক। রঘুবংশী ২০২৬ আইপিএল টুর্নামেন্টে যদি কাউকে কনগ্রেচুলেশন দিতে হয়, তা রঘুবংশীকেই দিতে হবে একমাত্র। সুপার খেলছে এবার সিজনে। প্রায় প্রত্যেকটি ম্যাচেই রান করে চলেছে। তো গত ম্যাচটিতেও ৭১ রানের বিগ স্কোর করতে পারে। কিন্তু কেকেআরের পরবর্তীকালে শেষের দিকে ব্যাট করতে নেমে আমাদের রিঙ্কু সিং, রিঙ্কু সিংও সুপার খেলেছে। সম্ভবত ৩৯ কি ২৭ বলে ৪৯ রান করে। সো যদিও রিঙ্কু সিং এই ম্যাচটিতে খেলার অনেক সুযোগ পেয়েছিল, কিন্তু সব থাকতে যেটা দুঃখের বিষয়, রিঙ্কু সিং হাফ সেঞ্চুরি করতে পারল না। যদি লাস্ট ২ রানটা কমপ্লিট হয়ে যেত, তাহলে রিঙ্কু সিং এর এই হাফ সেঞ্চুরিটা হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, রিঙ্কু সিং সেই হাফ সেঞ্চুরিটা তুলতে পারল না। মাত্র ১ রান কম পড়ে গিয়েছিল, ৪৯ রান। সো রিঙ্কু সিংও সুপার খেলেছে। শেষ পর্যন্ত কলকাতা ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের হিউজ টার্গেট দেয় আরসিবিকে। পরবর্তীকালে আরসিবি ব্যাট করতে নামে। তাদের প্রথম উইকেট পড়ে ব্যাচেল আউট হয় ৩৭ রানে, এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটে ১২৯ রান, যেখানে আউট হয় পাডিক্কল, এবং পরবর্তীকালে ১৫৭ পড়ে তৃতীয় উইকেট, যেখানে আউট হয় প্রতিদার, এবং পরবর্তীকালে ১৮০ ঘরে চতুর্থ উইকেট পড়ে। সো উইকেট পড়ার ধারাবাহিকতা যদি দেখা যায়, তাহলে আরসিবিও ৪ উইকেট হারিয়েছে এবং কেকেআরও ৪ উইকেট হারিয়েছে। কিন্তু আরসিবি তারা দ্বিতীয় বারে রান চেজ করতে নেমেছিল, এবং এখানে একটা পার্থক্য আছে, যেটা কেকেআর কিন্তু বড় পার্টনারশিপ হয়নি। কিন্তু আরসিবির ওই প্রথম উইকেট ৩৭ রানে, যেখানে ব্যাচেল আউট হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে সেই আরসিবির দ্বিতীয় উইকেট পড়ে ১২৯ রান। সো এখানে একদম ১০০-র কাছাকাছি তারা পার্টনারশিপ করে দ্বিতীয় উইকেটে। তো কেকেআর যে পার্টনারশিপ করতে পারেনি, কিন্তু আরসিবি একটা হিউজ বিগ পার্টনারশিপ দেয়। সো এই পার্টনারশিপের জন্যই আরসিবি ইজিলি এই কেকেআর এর ১৯২ রানকে ক্রস করে যায়। কিন্তু আর্লি স্টেজে যদি উইকেট উইকেট দেখি, কেকেআরও ২৩ রানের মাথায় প্রথম উইকেট পড়েছিল, এবং আরসিবিরও প্রথম উইকেট পড়েছিল ৩৭ রানের মাথায়। সো প্রথম পাওয়ার প্লেতে রান দুজনের প্রায় কাছাকাছি ছিল, এবং দুজনেরই রান রেট প্রায় গিয়েছিল ৯ রানের প্লাস। কিন্তু কেকেআর একটু
যখন ওই ২ নম্বর উইকেট পড়ে যায়, তখন কিন্তু কেকেআর রানটা প্রায় ৯ এর নিচে নেমে গিয়েছিল গড় রান। সো কেকেআর মনে হয় এখানে সামান্য একটু পিছিয়ে ছিল। এবং পরবর্তীকালে আরসিবি যখন ব্যাট করে, তখন ১ম উইকেট পড়ার পরে যে ২য় উইকেট পাডিক্কল এবং বিরাট কোহলি, এই দুজনে যে ১০০ রানের কাছাকাছি পার্টনারশিপ, এই পার্টনারশিপই মনে হয় কলকাতার বোলারদের একদম মনোবলকে ভেঙে দিয়েছে। এই ম্যাচটিতে কলকাতার স্পিনিং সেরকম ধামাকা দেখতে পাওয়া যায়নি। গত ম্যাচগুলিতে যেমন স্পিন ভালো করেছিল বলে এবং অবশ্যই ব্যাটিংয়ের অ্যাবিলিটি ছিল। সো এই দুটো দিকেই ভালো হয়েছিল বলে ৪ টা ম্যাচ লাগাতার জিততে পেরেছিল। কিন্তু গতকালকে ম্যাচটিতে ১৯২ রান করে হেরে গিয়েছে। এখানে স্পিন এবং প্লাস এবং ফিল্ডিংও একটু হালকা পাতলা খারাপ হয়েছে। কিন্তু স্পিন বল সেরকম একটা কিছু কাজ করতে পারেনি। সো ইজিলি তারা কেকেআর এই ১৯২ রানকে ক্রস করে যায়। আরসিবি যদি ব্যাটিং দেখি তাহলে বিরাট কোহলি ৬০ বলে ১০৫ রান, ৩ টা ৬, ১১ টা ৪ এবং এদের আরেকজন ব্যাটসম্যান তিনিও ৩৯ রান করেন এবং আর সেরকম অন্য কেউ রান করতে পারেনি। কিন্তু এই বিরাট কোহলি এবং আরেকজন ব্যাটসম্যান ৩৯ রানের সুবাদে তারা ইজিলি এই রানটিকে ক্রস করে যায়। কিন্তু উইকেট পড়ার যদি ধারাবাহিকতা দেখা যায় সেদিকেও সেটাও প্রায় একই রকম আছে। এবং পার্টনারশিপ শুধুই একটাই পার্থক্য যে একটা বড় পার্টনারশিপ আরসিবির ছিল। কিন্তু সেটা কেকেআরের বড় পার্টনারশিপ ছিল না। সো আরসিবি কেকেআর এই হিউজ টার্গেটকে ইজিলি ক্রস করে যায়। কিন্তু আরসিবি তো একদম পয়েন্ট তালিকার উপরে আছে। তারা এ পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে একদম উপরে। কিন্তু কেকেআর এর পয়েন্টস কত? কেকেআর এর পয়েন্ট তো মাত্র সম্ভবত ৯ পয়েন্ট। কেকেআর এবং আছেও এই ৯-১০ নম্বরের দিকেই আছে। এবং কেকেআর এর যে রান রেট সেটা তো দেখলাম মাইনাসে আছে। কিন্তু একটা আশার আলো আছে। কেকেআর যদি পরবর্তী ম্যাচগুলোতে এরকমভাবে ধারাবাহিকতা বজায় রাখে তাহলে মনে হয় তারা আরো প্লে-অফের দিকে যেতে পারবে। খেলার সুযোগ পেতে পারে। কিন্তু ১ম এর ম্যাচগুলো হেরে গিয়েছিল লাগাতার সেই ম্যাচগুলোর যে ধাক্কা, সেই পয়েন্টগুলোকে এখন মেকআপ করতে হচ্ছে। তো দেখা যাক কেকেআর তো লাস্ট ৫ টা ম্যাচের ৪ টিতে জিতেছে, ১ টা হেরেছে। সো এখানে উইনিং যে এভারেজ, সেই উইনিং এভারেজ কিন্তু অনেক হাই আছে। সো আশা করা যায় কেকেআর এইভাবেই খেলতে থাকবে। ১৯২ মানে হিউজ টার্গেট। এটা ছোটখাটো টার্গেট নয়। এবার আরসিবি গত ম্যাচটিতে ভালো খেলেছে এবং তারা পয়েন্ট তালিকায়ও শীর্ষে। সো তারা ম্যাচটি জিতে নিয়েছে। এতে কোনো চিন্তার বিষয় নয়। কিন্তু এখন যে খেলার মোমেন্টাম, এই মোমেন্টাম যদি কেকেআর বজায় রাখতে পারে, নিশ্চয়ই তারা পরবর্তীকালে প্লে-অফে খেলার সুযোগ পেতে পারে। সো আপনি কি মনে করেন কোনটা ছিল টার্নিং পয়েন্ট? কেকেআরের ব্যাটিং না বোলিং? এবং এই যে আলোচনা করলাম যে পার্টনারশিপ, বিগ পার্টনারশিপ যেটা আরসিবির প্রায় ১০০ রানের কাছাকাছি পার্টিকেল এবং বিরাট কোহলি করেছিল। কিন্তু কেকেআর সেরকম বড় পার্টনারশিপ হয়নি। কেকেআর আরসিবির কাছে কোথায় হেরে গেল? বিগ পার্টনারশিপ আরসিবির নাকি কেকেআর এর স্পিন বোলিং এর যে দুর্বলতা সেটির জন্য হেরে গেল? সো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনি কোনটাকে মনে করেন এটা ছিল টার্নিং পয়েন্ট? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।